প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব মূলত জাতীয় জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত। আমাদের সাথে আরও আছেন আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো প্রধান, এনসিপি, আপনাকেও স্বাগত। এনসিপিতে এখন আলোচনার বিষয় এই জন্য বলছি যে 5ই আগস্টের আগে পরে থেকে তো এনসিপি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আপনারা যাননি, স্বাক্ষরও করেননি। এর পরে কি জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আপনাদের কোনো আলোচনা হলো বা কোনো সমঝোতা হলো কিনা, নাকি একই অবস্থানে আপনারা আছেন? এটা আসলে সমঝোতার বিষয় নেই। আমরা খুব স্পষ্ট করে আমাদের দাবিগুলো শুধু সনদ যেদিন স্বাক্ষর হয়েছে শুধু সেদিন না, তার পূর্ব থেকেই আমরা স্পষ্ট করে বলে আসছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং পরবর্তীতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান। তাহলে যদি নতুন সংবিধান গণপরিষদ হয় তাহলে তো জুলাই সনদে অংশগ্রহণ করাটা অনেক সময় অনেকের জায়গা থেকে যে এটা তাহলে পরস্পর বিরোধী হয় কিনা, সে জায়গা থেকে আমাদের অবস্থান ছিল যে জুলাই সনদ যেহেতু সকল রাজনৈতিক দলগুলো মিলে জাতীয় ঐকমত্য কমিশন এখানে অংশগ্রহণ করতেছে, তো এই জুলাই সনদটা যদি মৌলিক সংস্কারের প্রশ্নগুলো যদি এখানে সমাধান হয়ে যায় এবং সেটাকে যদি আইনি ভিত্তি হয়, তাহলে আমাদের যে রাজনৈতিক লক্ষ্য নতুন সংবিধান এবং গণপরিষদ, সেটার মনে করি এটার একটা প্রি গাইডলাইন হিসেবে কাজ করতে পারবে। এটা কারণে আমাদের জুলাই সনদে সরাসরি অংশগ্রহণ এবং ভালো আকারে কন্ট্রিবিউশন করে। এবং আমরা দেখেছি যে আমাদের এই অংশগ্রহণ প্রস্তাবনা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো খুব ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন এবং তারা এখানে কন্ট্রিবিউশন করেছেন। মূল বিষয় যেটি হচ্ছে যে জুলাই সনদের যদি আইনি ভিত্তি আমি যদি নিশ্চিত করতে না পারি, তাহলে এটা একটা শুধুমাত্র রাজনৈতিক দলিলে রূপান্তর হয়, যেটা আমরা এর পূর্বে 90-এর পূর্বে দেখেছিলাম 3 জোটের রূপরেখা একটা রাজনৈতিক কমিটমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমাদের দেশে যেটা হয় যে রাজনৈতিক কমিটমেন্ট দেওয়া হয় এবং বলা হয় যে রাজনীতির শেষ কথা বলে কিছু নাই। ফলে এই যে শব্দগুচ্ছর মাধ্যমে যেটা হয় যে আসলে মানে জনগণকে কমিটমেন্ট দেওয়া হয়, আবার কমিটমেন্ট ব্রেক হইতে পারে, সেটাও তার কাছে বলা হয় না। আমাদের জায়গাটা হচ্ছে যদি এটার একটা আইনি ভিত্তি যদি না হয়, তাহলে এইটার আসলে কোনো ধরনের দীর্ঘমেয়াদী স্থায়ী কোনো হচ্ছে এটা সুরক্ষা হবে না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এতগুলো রাজনৈতিক দল মিলে এমন অনেকগুলো মৌলিক সংস্কারের বিষয় একমত হয়েছে, যেটা সংবিধানে যেমন আমাদের এখানে উচ্চকক্ষ হবে, বর্তমান সংসদ তো এক কক্ষ বিশিষ্ট। তারপরে আপনার এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে প্রধান নিয়োগের ক্ষেত্রে একটা কমিটির সুপারিশ করা হয়েছে, সাংবিধানিক বিধিবদ্ধ কমিটি। সেই জায়গাতে আপনার হচ্ছে এই যে বেসিক যে চেঞ্জগুলো এবং একই সাথে রাষ্ট্রপতির নির্বাচনের প্রক্রিয়াগুলো চেঞ্জ আসছে। আপনার আগে রাষ্ট্রপতি তো ওপেন ভোট বা ইয়ের মাধ্যমে করতে, এখন গোপন ভোটের মাধ্যমে করবে। 70 অনুচ্ছেদে একটা বড় পরিবর্তন আছে, শুধুমাত্র অর্থ বিল কিংবা হচ্ছে আপনার এই অর্থ বিল বাদে বাকিগুলোতে হচ্ছে চাইলে দলের বিপরীতে ভোট দিতে পারবে। এই যে বড় পরিবর্তনগুলো, এর ভিতরে বেশ কিছু পরিবর্তন যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক, এবং আইন আছে যে বেসিক স্ট্রাকচারের সাথে যেটা সাংঘর্ষিক হয় সেটা পরবর্তীতে আদালতের মাধ্যমে, আপিল বিভাগের মাধ্যমে সেটা কিন্তু আর সাস্টেইন করে না। তাহলে আমরা এই যে এতগুলো দল মিলে আপনি যে নতুন একটা পরিবর্তনে রাজি হলেন, তাহলে সেইটার সুরক্ষা কী, সেটার আসলে মানে এটা প্রাপ্তিটা কী, ফলাফল কী? শুধু আমি বসলাম, কথা বললাম, রাজি হলাম, সুন্দর সুন্দর কথা বললাম, সেটা তো বললাম। ফলে এই জন্যই হচ্ছে নাগরিক পার্টি শুধু স্পেসিফিকভাবে বলছে যে এটা একটা আইনে ভিত্তি দিতে হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এই অধ্যাদেশ জারিটা কে করবেন, কখন করবেন, অধ্যাদেশের জারিতে কি লেখা থাকবে, এই বিষয়টা আমরা সুস্পষ্ট করতে বলছি যে অধ্যাদেশের আদেশে কি লেখাটা থাকবে, টেক্সটটা কি হবে, টেক্সটের ভাষা কি হবে, কারণ ভাষার এক শব্দ এদিক ওদিকে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়। তো ফলশ্রুতিতে এই বিষয়গুলো আমরা সরকারকে স্পষ্ট করতে বলছি। কিন্তু সরকার যেটি হচ্ছে যে সরকার এখন তারা সামনে নির্বাচন আয়োজন করবে, সেই ফলে তার উপর যে অনেক প্রেশার, অনেক প্রত্যাশা, সেই জায়গার থেকে তিনি হচ্ছে তার মানে সাকসেসফুল দেখানোর জন্য কিংবা জনগণকে হচ্ছে আপনার মানে এই সনদ স্বাক্ষর আগে না করে আপনি যেদিন আপনার হচ্ছে অধ্যাদেশ জারি
কিংবা হচ্ছে কমপ্লিট করবেন বাস্তবায়নের রূপরেখা পুরোটা দিয়ে, সেদিনও তো এই অনুষ্ঠানটা করা যেত, কিন্তু না, সেটি হচ্ছে তিনি আগে করে জনগণকে আগে হচ্ছে একটা জিনিস এস্টাবলিশড করা, আনুষ্ঠানিকতা করা, যে হ্যাঁ আমরা এখন সংস্কার হয়ে গেছে, মোটামুটি সবাই সন্তুষ্ট, একই জায়গায় চলে আসছে, সরকার খুব সাকসেসফুলি করতে পারছে। এই যে তার জনগণকে সাকসেসফুল দেখানো কিংবা হচ্ছে আনুষ্ঠানিকতা, এইটার জায়গায় হচ্ছে মূলত আমাদের এই বিরোধিতার জায়গাটি ছিল। ঠিক আছে, ডাক্তার জাহিদুর রহমান, এনসিপির এই সনদ নিয়ে যে অবস্থানটাকে আপনি কিভাবে দেখেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপি ভুল করেছে, মানে অন্তত আধা ভুল তো করেছেই, মানে পুরো ভুল হচ্ছে এটা আমি মনে করি তাদের যাওয়া উচিত ছিল এবং সনদে সাইন করা উচিত ছিল। কেন আমি সেটা পরে আসছি। আধা ভুল এই জন্য বলছি, অন্তত সাইন না করলেও তাদের প্রেজেন্ট থাকা উচিত ছিল। দেখুন, একটা ছবি উঠেছে, এটা একটা ঐতিহাসিক ছবি বাংলাদেশের, এই ছবিতে এনসিপি নেই। তারা তো হতে পারতো, গণফোরাম তো গেছে, কিন্তু তারা তো সাইন করেনি। তো তারা যেতেন সবার সাথে যাওয়া, এবং আমরা আসলে সামনের বাংলাদেশে কি দেখাতে চাই। ওনারা যেটা করেছেন এটাও গণতান্ত্রিক, কোনো সন্দেহ নাই, গণতান্ত্রিক পদ্ধতি হিসাবে আপনি কোনো কিছু বয়কট করতে পারেন। কিন্তু গেলাম যে না, আমি সবার সাথে এতদিন ধরে এনগেজিং ডিবেট করেছি এবং এদের সাথে একত্র হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, সো আমি আসলাম, এই অনুষ্ঠানে থাকলাম, কিন্তু আমার সাথে যেহেতু এটা যায় না, আমি সাইন করলাম না। এটা হলো আধা, মানে এটুকু অ্যাটলিস্ট হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। এখন সাইন করা উচিত কেন মনে করছি, ধরুন যেটা চাওয়া হয়েছিল তাদের জায়গা থেকে, একটা কথা আমাদের একটু মনে রাখতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। রাজনৈতিক দলগুলো তাদের চাওয়ার জিনিসটা চায়, আন্তরিকভাবেই চায়, কিন্তু আবার প্রত্যেকটা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর কিন্তু নিজস্ব রাজনীতি থাকে। যেমন ধরুন আমি জামায়াতের উদাহরণ যদি দেই, জামায়াত এটা নিয়ে, এই সিগনেচার করা নিয়ে অনেক রকম রাজনীতি করে শেষ পর্যন্ত একটা অবস্থা নিচ্ছে। প্রথম তারা বলেছেন পিআর ছাড়া তারা কোনোভাবেই এই জুলাই সনদ সাইন করবেন না, কারণ তারা তো চেয়েছেন এই সংসদ নির্বাচনী পিআর পদ্ধতিতে হোক, লোয়ার হাউসে। তার পরবর্তীতে তারা এনসিপি যেটা বলছিল যে আইনি ভিত্তি ছাড়া, নিশ্চয়তা ছাড়া তারা সাইন করবেন না। এমনকি যেদিন সিগনেচার হচ্ছে সেদিন তাদের একজন নেতা ওখানে দাঁড়িয়ে বলছেন যে তারা টেক্সটটা দেখতে চান, পছন্দ হলে সাইন করবেন, না হলে করবেন না। তারা ওখানে যাওয়ার পরও বলছেন, কিন্তু তারা করে ফেললেন, যেটা অবশ্য আদিবদের যিনি আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম একটা স্ট্যাটাস দিয়ে এটা নিয়ে খুবই কঠোর সমালোচনা করেছেন। আমি ওই যে বললাম, তার মানে প্রত্যেকের একটা রাজনীতি আছে। এখন ওনারা যেটা দীর্ঘদিন থেকে বলেছেন, এবং আমরা যদি এটা বলি যে সংস্কারটা প্রধান রাজনৈতিক এজেন্ডা ছিল আসলে এনসিপির, ফলে তারা মনে করেছেন যে এখানে তারা এই গ্যারান্টি ছাড়া যদি যান, সেটা তাদের এতদিনের যে চাওয়া সেটার সাথে কনফ্লিক্ট করে। তারা ভেবেছেন এই না যাওয়ার মাধ্যমে তারা পলিটিক্যাল গেইন করবেন। মানে এগুলো কিন্তু শুধু চাপ দেওয়া না, পলিটিক্যাল গেইনেরও প্রশ্ন আছে। রাজনৈতিক দলগুলো এভাবেই জনগণের সাথে কমিউনিকেট করে। এখন দেখতে হবে আসলে জনগণ এটাকে কিভাবে দেখবে, কিভাবে দেখছে। এখন এটা সময় বলবে, কিন্তু আমি নিজে একজন নাগরিক হিসাবে যদি বলি, আমার কাছে সত্যিই ভালো লাগেনি, অন্তত তাদের প্রেজেন্ট থাকাটা আমার ভালো লাগতো। যে আমি আদিব যেটা বলছিলেন যে আইনি ভিত্তি, আসলে আইনি ভিত্তি বলতে আসলে কি বোঝাচ্ছেন, কি করলে আসলে এটা আইনি ভিত্তি হতো, এবং আইনি ভিত্তি দিলে যে এটা মানতে সবাই বাধ্য থাকতো, এইটা জায়গায় একটু পরিষ্কার করবেন। আইনি ভিত্তি বলতে কি বোঝাচ্ছেন? বিষয় যেটি হচ্ছে যে, যেমন ধরেন আপনি যে উচ্চ কক্ষ করবেন, এখন তো আছে শুধু নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ করবেন এবং উচ্চ কক্ষ পিআর হবে কি হবে না সেই ডিবেটটা কিন্তু এখনো এই যে সনদ আছে সেখানে নোট অফ ডিসেন্টের সাথে কিন্তু এটা কিন্তু এখানে আছে। তো এটা যদি আপনার এখন সরকার যেটা সব মিলে যেই আইনি ভিত্তিটা গিয়েছে, সেটি গেছে হচ্ছে গণভোট গিয়েছে। সবচেয়ে স্থায়ী যেই আইনি ভিত্তি যেটা হইতো, যদি এটাকে আমরা গণপরিষদ করতে পারতাম এবং পরবর্তীতে আইনসভায় যারা হচ্ছে নির্বাচিত হবে তারা একই সাথে নতুন সংবিধান লেখা এবং নতুন করে আইন তৈরি করার যদি তারা একটা ম্যান্ডেট পাইতেন, এটা হয়তো সবচেয়ে স্থায়ী। যেহেতু এটা অনেকগুলো দল হচ্ছে রিলেট করতে পারে নাই, দেন তারা যেটা হচ্ছে যে আইনি ভিত্তির ক্ষেত্রে বিএনপির পজিশন ছিল যে না, এটাকে আসলে রাজনৈতিক কমিটমেন্টের জায়গায় রাজনৈতিক দলিল হিসাবেই থাকুক, এটাকে আইনি ভিত্তি পরবর্তী সংসদ দিবে। আর আমাদের দাবি ছিল গণপরিষদ, জামাত বলছিল গণভোট, কিংবা আরও অনেকগুলো দল বলছিল নির্বাচনের সময় গণভোট অথবা পূর্বে গণভোট অথবা নির্বাহী আদেশ। তাহলে অনেক তিনটা পদ্ধতি আমরা পেলাম, গণপরিষদ, গণভোট কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে। কিন্তু গণভোটে যদি এটা যায়, তা গণভোটের মাধ্যমে যখন এটা পাস হবে, যেহেতু এটা জনগণের একটা ম্যান্ডেটে পাস হবে, দেন পরবর্তী সংসদ এইটাকে হচ্ছে সাংবিধানিক পরিবর্তন করে এটা একটা অ্যাকোমোডেট করে নেবেন। কিন্তু এখন বিষয় হচ্ছে যেহেতু এটা বেসিক স্ট্রাকচার চেঞ্জ করছে, তারপর কিন্তু এটা কিন্তু একটা আইনি কিছু জায়গায় কিন্তু ফাঁক ফোকর কিন্তু এখনও রয়ে গেছে। ফলশ্রুতিতে আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম যে একেবারে গণপরিষদের মাধ্যমে একেবারে নতুন সংবিধান করা এবং সেটি সংবিধান হচ্ছে 2026
আকারে রেফারেন্স হিসাবে হাজির করা, সেই জায়গাটিতে যদি আসতে পারতো তাহলে এটা হবে স্থায়ী সমাধান। এখনও যে গণভোটের মাধ্যমে দিচ্ছে, এখন একটা জটিলতা রয়ে গেছে। যেমন ধরেন জুলাই সনদ এর জনগণ মতামত দিল যে হ্যাঁ আমরা এটা হচ্ছে মতামত দিলাম। এই যে 84টা প্রশ্ন, আপনি এই প্রশ্নটা কি আকারে গণভোটে যাবে, এটা কিন্তু প্রশ্ন রয়েছে। বিএনপিকে ধরেন হচ্ছে সে উচ্চকক্ষ পিআরের বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, বাকি সবাই কিন্তু চাচ্ছে। এখন জনগণ জুলাই সনদের ক্ষেত্রে মতামত দিল যে আমি উচ্চকক্ষে পিআর চাই। আবার আমাদের এখানকার যে ইলেকটোরাল প্রসেস, সেই ইলেকটোরাল প্রসেসে ধর নিম্নকক্ষে বিএনপি মেজরিটি নিয়ে আসলো, তাহলে বিএনপি কিন্তু উচ্চকক্ষে আবার পিআর চায় না। তাহলে একই জনগণের যে দুইটা রায়, তাহলে বিএনপি তো বলবে যে আমি তো উচ্চকক্ষে পিআর চাই না, জনগণ আমাকে রায় দিচ্ছে, তাহলে আমি কেন উচ্চকক্ষে পিআর করব, বা আমি উচ্চকক্ষ পিআর করতে বাধ্য না, কারণ জনগণ আমাকে মেনে দিয়েছে। তাহলে একই জনগণ যদি আবার গণভোটে রায় দেয়, তাহলে আপনি তখন এই যে ধরেন একটা জটিলতা যে রয়ে গেছেন, সেটার কিন্তু এখনও কিন্তু সলিউশনে কিন্তু হয় না। ফলে গণভোট আগে হবে না পরে হবে, এই ডিবেটটা কিন্তু আবার কিন্তু দেন আপনার হচ্ছে শুরু হচ্ছে। তো ফলশ্রুতিতে আমরা যেটা বললাম যে এটার একটা আইনি ভিত্তি হোক, আপনি গণভোটে কি প্রশ্ন পাঠাচ্ছেন, কয়টা প্রশ্ন পাঠাচ্ছেন, কোন প্রসেসে পাঠাচ্ছেন, আদেশটা কি দিচ্ছেন, এই জিনিসটা স্পষ্ট না করে স্বাক্ষর করে ফেলা মানে আপনি হচ্ছে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছেন। এবং আমরা ঘোষণাপত্রে যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে সরকারকে যেটা দেখলাম যে জুলাই ঘোষণাপত্র যেটা করলো, সেটা কিন্তু অনেকটা বিএনপির মতামতের প্রাধান্য পেয়েছে। বিএনপির যে গণতান্ত্রিক অর্জন, সে অর্জনগুলোকে বেশি করে গ্লোরিফাই করা হচ্ছে। 75-এর পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র ফেরা, কিংবা হচ্ছে এরশাদের সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন, 90-এর মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরে ফেরা, এই জিনিসগুলোকে গ্লোরিফাই করতে, যদি আপনি এইগুলোকে এত বেশি গ্লোরিফাই করেন, তাহলে 90-এর পরে তো গণতন্ত্র আবার তো হচ্ছে আপনার একটা হচ্ছে খারাপ অন্ধকারের দিকে ঠেলে গেছে। তাহলে সেই ঠেলে দেওয়ার ক্ষেত্রে গিয়ে বিএনপির দায় নাই, কিংবা 2001 থেকে 6 সালের যে রাজনৈতিক সেইটার দায় নেই। তাহলে এই জিনিসগুলোকে যে ধরেন একটা ঐতিহাসিক ঘোষণাপত্রকে আপনি একটি দলকে প্রাধান্য দেওয়া, তাহলে আপনি সবার আগে সিগনেচার নিয়ে নিলেন। সিগনেচার নেওয়ার পরে আপনি যে আদেশটা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যে জারিটা হবে, সেটাও যে আপনি টেক্সটের ক্ষেত্রে কোনো দলের মতামতকে প্রাধান্য দেওয়া হবে না, কিংবা তাকেই বেশি অগ্রাধিকার দেওয়া হবে না, সেটার তো আমি কোনো আপনি যেটা বললেন যে একটা দলের প্রাধান্য দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে, এই টেক্সট কি হবে না হবে, এটা তো দীর্ঘদিন আপনারাই আলোচনা করে ঠিক করেছেন। না, টেক্সট তো এখন ঠিক হয় না, মানে ইয়ের টেক্সট না, সনদের টেক্সট নিয়ে হচ্ছে আমাদের তো কোনো আপত্তি নাই। আপত্তিটা হচ্ছে যে আদেশটা দিবে, মানে জুলাই সনদ নিয়ে কিন্তু এখানে কিন্তু আমি একটু বলে ফেলি। জুলাই সনদের যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে, জুলাই সনদে যে বিষয়গুলো অ্যাকোমোডেট হয়েছে কিংবা যেগুলো দ্বিমত হয়েছে, এইটা নিয়ে হচ্ছে এনসিপির কোনো ধরনের দ্বিমত কিংবা হচ্ছে কোনো ধরনের আপত্তি নাই। আপত্তিটা হচ্ছে এইটা কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, এইটা নিয়ে হচ্ছে মূলত এনসিপির দ্বিমত। ডাক্তার জাহিদুর রহমান, এই যে আইনি ভিত্তি আসলে যেটা আপনি সংবিধান নিয়ে আপনার স্টাডি আছে এবং আইন নিয়ে আপনার পড়াশোনা আছে, এই যে বিষয়টা এখন যে জায়গায় আটকে আছে, এনসিপি একরকম কথা বলছে, জামাত একরকম বলছে, আসলে কোথায় মানে প্রবলেমটা দেখেন আপনি? আমি ধরুন এনসিপির দুটো দাবির কথা বলি, মানে তাদের মূলত চাওয়া হচ্ছে এখন যে একটা রাষ্ট্রপতিরও না, রাষ্ট্রপতি ছিল ইনফ্যাক্ট সংবিধান নিয়ে আদেশ, এটা কিন্তু অধ্যাদেশ না, আদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি। কিন্তু এনসিপি একটা নতুন ন্যারেটিভ তৈরি করছে, যেটা যেহেতু গণঅভ্যুত্থানের সরকার, এই আদেশ রাষ্ট্রপতি দেবেন না, এটা প্রধান উপদেষ্টা দেবেন। মানে ওই আদেশের মাধ্যমে কি কি করা হবে, এই যে গণভোট সহ যা পুরো বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে, এটা তখন একটা লিগ্যাল ভিত্তি হয়। আসলে কি হয়, এটা চ্যালেঞ্জ হতে পারে, ডিবেট আছে, আসছি ডিবেট আছে, এই জন্যই তো আমরা বললাম যে আমাদের মূল দাবি কিন্তু ছিল গণপরিষদ। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা যদি সবাই একমত হই, তারপর যেটা হবে পরবর্তীতে ইনফ্যাক্ট সব কিছু দিনের শেষে আমাদের সংসদে গিয়ে সংবিধানে রাটিফাই করতে হবে, এটা লাগবে, কমিটমেন্ট থাকলে এটা হয়ে যায়। যেমন আমরা যখন সবাই একমত ছিলাম, আমরা অনেক আগে, আমি প্রায় বলি যে বিচারপতি শাহাবুদ্দিন এরশাদের সময় যখন উপরাষ্ট্রপতি হলেন, সিটিং চিফ জাস্টিস, আবার উনি এটা দায়িত্ব পালন করে আবার ফেরত গেলেন। তো আমরা যেহেতু সবাই একমত হয়েছি, এটা হয়ে গেল, পরে আমরা আবার কনস্টিটিউশনে সেটাকে ইনক্লুড করেছি। সো এটা একটা। নাম্বার 2 হচ্ছে ওনাদের গণভোটের একটা দাবি আছে। আমি জানি না, অনেক সময় রাজনৈতিক দলগুলো করে কি চাপ প্রয়োগ করার জন্য অনেক বেশি বলে, বার্গেইনের মতো। আমরা অনেক দরাদরির দোকানে বার্গেইন করি না, ওনারা একটা রেফারেন্ডাম নিয়ে এমন একটা দাবি করেছেন, এটা মারাত্মক। আমি এটা একটু ক্লিয়ার করা দরকার মনে করি। ওনারা বলছেন আমাদের যতগুলো মানে সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছি, নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে এটা গণভোটে দিতে হবে। আচ্ছা, ওনারা একদম এই দাবি স্পষ্টভাবে করছেন। মানে বলা হবে জুলাই জাতীয় সনদ
আগামী সংসদ পাশ করবে কিনা আপনি বলুন, মানে হ্যাঁ বা না। যদি হ্যাঁ বলে নোট অফ ডিসেন্ট ছাড়া এটা দিতে হবে। তার মানে বিপদটা দেখুন, বিএনপির কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট আছে আপার হাউসের মতো করে 9টা ক্ষেত্রে, বাকিগুলো তো বিএনপি অ্যাগ্রি করে। আচ্ছা, এখন বিএনপি তাহলে এই গণভোটে আপনি একরকম ঠেলে দিচ্ছেন বিএনপি না ভোটের পক্ষে ক্যাম্পেইন করো, এবং কথার কথা আমি তর্কের খাতিরে ধরলাম, যদি না ভোট জিতে যায় তাহলে আমাদের পুরো সংস্কারের প্যাকেজ কিন্তু বাতিল হয়ে গেল। তার চাইতে বরং আমার কাছে যেটা ভালো মনে হয়েছিল সেটা হচ্ছে, যদি আমরা এরকম বলি যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আপনি অনুমোদন করছেন কিনা, হ্যাঁ বা না, সংসদ করবে কিনা। সেই ক্ষেত্রে দেখুন সুবিধা যেটা, এটা ফ্যাক্ট, বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়েছে, সে যখন যদি ক্ষমতায় যায় সে বলবে আমি তো এগুলো দেইনি, আমি এগুলো ছাড়া বাকিগুলো করব। এনসিপি যদি পাওয়ারে যায়, এনসিপি তার যেগুলো সমস্যা নাই সেগুলো সে করবে। জামাত যদি যায় তাহলে কিন্তু প্রত্যেকের জন্য কমফোর্টেবল হয়। ফলে গণভোট নিয়ে একটা নতুন সিরিয়াস বিতর্ক তাদের জায়গা থেকে আসছে, এবং আমি আদেশের চাইতে গণভোটের এই অপশনটাকে আরো মেজর প্রবলেম মনে করি, এবং এটাই আসলে মূল সংকট সামনে তৈরি করবে। আপনারা যেটা ডাক্তার জাহিদুর রহমান বলছেন, সেক্ষেত্রে আপনারা এই জায়গাটা কিভাবে সমঝোতা বা কিভাবে একটা সমাধান হতে পারে মনে করেন আদিব? এক্ষেত্রে আমরা যেটা প্রস্তাব করেছিলাম যে দেখেন, দুটো বিষয় খুব স্পষ্ট করে এখানে আসলে জুলাই সনদের, মানে এখানের মাঝে মাঝে দেখবেন বিশেষ করে অনেকগুলো দলই হচ্ছে বিভিন্ন ইনফোগ্রাফ হচ্ছে প্রচার করে যে 84টার 75টা করছি, দেন আমি 95% একমত হয়েছে, আমাকে জাস্ট 1%-এর জন্য কেন হচ্ছে আমাকে বাধ্য করা হচ্ছে। বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনি পরীক্ষার হলে পরীক্ষা যখন দেন, আপনার রোল নম্বর লেখাটা এবং হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। আপনি যদি এইটাকে বাকি ওই 5% অ্যান্সার করছেন কি করেন না ওইটার সাথে যদি মিলানো হয় তাহলে তো হয় না। মূল যে জায়গাটা হয়েছে উচ্চকক্ষে পিআরের দাবিটা, প্রধানমন্ত্রী থাকাকালীন দলের প্রধান থাকতে পারবেন কিনা, এবং এখানকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগের ক্ষেত্রে যে আপনার হচ্ছে একটা কমিটির মাধ্যমে নিয়োগ হয়। এখন তো সরাসরি প্রধানমন্ত্রী এই বিষয়গুলো দেখেন, এই রকম, এবং রাষ্ট্রপতি নির্বাচন, এরকম 4টা বিষয় আপনার খুব বেশি নেই। তবে মূল যে জায়গাটা হয়েছে যে উচ্চকক্ষ পিআরটা, সেক্ষেত্রে আমরা কেন উচ্চকক্ষ পিআরের বিষয় খুব রিজিড, এবং সেটা শুধু বিএনপি বা 1-2টা দল বাদে অধিকাংশ দলই কিন্তু উচ্চকক্ষে পিআর চাইছে, এবং বিএনপির সাথে যারা যুগপথ আন্দোলনে আছে সবগুলো দলই কিন্তু এইটার বিষয় উচ্চকক্ষ পিআরটা। সেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা হয় যে আপনার যখন যেই দল ক্ষমতায় যায় তারা তাদের দলীয় আদর্শ অনুযায়ী কিংবা তাদের দলের প্রধানের রাজনৈতিক সুবিধাজনক পজিশন, সুবিধাজনক অবস্থান অনুযায়ী সংবিধানটাকে আমূল পরিবর্তন করে ফেলেন। একেবারে সংবিধানের আপনার মূলনীতি থেকে শুরু করে সব কিছু আপনি পরিবর্তন করে ফেলতেন। তাহলে এইটা কিভাবে হয়? এইটা হয় হচ্ছে সংসদের 2/3 মেজরিটি হলেই এটা সে করে ফেলতে পারে। এখন সংসদে যারা নির্বাচিত হন আইনসভার, তারা হন বিদ্যমান সংবিধানের আলোকে আইন প্রণয়ন করার জন্য তাকে জনগণ ম্যান্ডেট দেওয়া হয়, কিন্তু তিনি আইন প্রক্রিয়ার যে স্ট্যান্ডার্ড সেটা কি হচ্ছে তিনি পরিবর্তন করে ফেলেন। সংবিধানের বেসিক যে ফান্ডামেন্টাল সেটা পরিবর্তন করতে হলে আপনাকে গণভোট যেতে হবে, এটা ছিল আমাদের দাবি। ফলশ্রুতিতে এখন যেটা দেখা গেছে যে বিএনপির ক্ষেত্রে উচ্চকক্ষ তার প্রস্তাবনাটা হয়েছে যে সে নিম্নকক্ষের, অর্থাৎ এখন যেভাবে নারীদের আসন যেভাবে ডিস্ট্রিবিউট হয়, অর্থাৎ নিম্নকক্ষে যে যত গোটা সিট পায় তার অনুপাতে সে নারীদের পায়, তাহলে সে চাচ্ছে যে উচ্চকক্ষটা এই অনুপাতে হোক। তাহলে যদি এই অনুপাতই হয় তাহলে তো আমার দুইটা একটা জাহিদুর রহমান আদিব যেটা বলছিল ওই যে পিআর নিয়ে, সেখানে আপনি কিছু আমি আসলে আদিবের জবাবটা আমার একটা পাল্টা সম্পূরক প্রশ্ন আছে। মানে বিএনপি আপার হাউস যেভাবে চায়, লোয়ার হাউসের সিটের প্রপোর্শন সেটা করলে আপার হাউসের দরকার নেই, এগুলো আমরা জানি, এগুলো আমরা প্রচুর কথা বলেছি, এবং আদিব যেভাবে যুক্তি দিয়েছেন এগুলোই যুক্তি, আই অ্যাগ্রি উইথ দিস। কিন্তু আমার প্রবলেমটা অন্য জায়গায়, এটা যৌক্তিক না, তারপরে বিএনপি তো স্ট্যান্সটা নিয়েছে এবং এতে তার পলিটিক্যাল মাসুলও আছে। এই যে আমরা সমালোচনা করছি, জনগণ মনে করছে যে সে এটা কেন করবে, বা একই মানুষ দুইটার প্রধানমন্ত্রীও থাকবেন, দলের প্রধানও কেন থাকবেন, কমিশনগুলোর মধ্যে শুধুমাত্র তারা নির্বাচন কমিশনটাকে পুরো মানে সরকারের কর্তৃত্বের বাইরে গঠন করবেন, বাকিগুলো কেন করবেন তারা? ও কমিশন মানে তো সরকার না। সো তার সমালোচনা হচ্ছে, সমালোচনার পরও তো বিএনপি এই অবস্থানটা নিয়েছে, তার পলিটিক্যাল মূল্য চোকানোর ঝুঁকি থাকা সত্ত্বেও। খেয়াল করুন, এখন আমার প্রশ্নটা যে জায়গায়, নোট অফ ডিসেন্ট ছাড়া যখন আপনি রেফারেন্ডাম বা গণভোটটাকে দিচ্ছেন, বিএনপিকে তাহলে কি অবস্থা নেই? বিএনপি তো তার ওই 9টা ছাড়া বাকি সব সংস্কার চায়, কিন্তু 9টার মধ্যে অন্তত 1-2টা আছে তার খুবই ফান্ডামেন্টাল,
সে কি এখন এটার জন্য পুরো গণভোটটার বিরুদ্ধে নায়ের ক্যাম্পেইন করবে? আপনি কি বিএনপিকে না ক্যাম্পেইন করার জন্য ঠেলে দিচ্ছেন? অথচ যদি নোট অফ ডিসেন্ট সহ মেমোরেন্ডাম রেফারেন্ডামটা যায়, তাহলে কিন্তু প্রত্যেকে হায়ের পক্ষে, ওই শেখ হাসিনার লোকজন ছাড়া বাকি সবাই হায়ের পক্ষে ক্যাম্পেইন করবে, তাতে সমস্যা নাই, প্রত্যেকের তার ওই সিকিউরিটিটা থাকলো। আবারও বলছি, বিএনপি ভালো করেছে কি খারাপ হচ্ছে এটা নিয়ে কিন্তু রাজনীতি হোক। এনসিপির উচিত হবে এই পয়েন্টগুলো জনগণের সামনে নিয়ে যাওয়া। দেখো কিন্তু আবার শেখ হাসিনা হইতে চায়, ওর হাতে পাওয়ার রাখতে চায়, এগুলো বলে রাজনীতিটা হোক। কিন্তু আপনি যখন নোট অফ ডিসেন্ট ছাড়া রেফারেন্ডামটা দিচ্ছেন, এটা কিন্তু মারাত্মক সংকট তৈরি করবে। তার মানে আমি রাজীবের কাছে জানতে চাই, তাহলে বিএনপি আসলে কি ক্যাম্পেইন করবে? বিএনপি যে এত মাসের পর মাস ডিবেট করলো, বিএনপি তো জায়গাগুলো থেকে সরে নাই, লাইভ হলো, জনগণের সামনে দেখা গেল। আমরা টকশোতে সমানে এই যে বিএনপি এগুলো ইললজিক্যাল এই আলাপ করলাম, কলাম লেখা হইলো, তারপরে সে সরলো না। তো গণভোটে গিয়ে তো সেখানে তাহলে হাতে দাঁড়াবে। তার মানে আমরা ঘাড় ধরে বিএনপিকে নাকতে ঠেলে দিচ্ছি। এই বিভেদটা মারাত্মক সংকট তৈরি করবে, সংকটের মধ্যে পড়ে যেতে পারে। আচ্ছা আদিব, অন্য একটা প্রসঙ্গে বলি, আপনাদের নেতা নাহিদ যে পিআর নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, আপনি নিঃসন্দেহে দেখেছেন, যে জামাতের আন্দোলন, মানে পিআর নিয়ে জামাতের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। আর একটু পরিষ্কার করবেন এটি? আসলে আমি আমাদের আহ্বায়ক সর্বশেষ মুহূর্তে বক্তব্যটা দিয়েছেন, কিন্তু এর পূর্বেও প্রায় 2 মাস আগে থেকেই আমি যখন ঐক্যমত্য কমিশনে বক্তব্য দিয়ে আসছিলাম এবং একই সাথে নানা ফরম্যাটে আমরা যখন কথা বলেছিলাম, সেটা আমি স্পষ্ট আকারে বলেছিলাম যে জুলাই সনদ বা রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে, এটা ভাইও দেখবেন যে প্রথম থেকে আমাদের অবস্থানটা খুব এক জায়গায় ছিল, একেবারে রিজেক্ট ছিলাম। আপনি বলতে পারেন যে এরা ছোট দেখে হয়তো অ্যারোগেন্স দেখাচ্ছে, এইভাবে আমাদেরকে ধরেন একটা ট্যাগিং করা বা লেবেল দেওয়ার চেষ্টা করা হয়েছে। বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অনেক ছাড় দিয়েছে, বিএনপি দিয়েছে, জামাত দিয়েছে, অনেকে দিয়ে ছাড় দিয়েছে, এনসিপি ছাড় দিচ্ছে না, এনসিপি খুব রিজিড হয়ে আছে। আমরা আবার এটাকে অন্যভাবে দেখি। আমাদের দেখাটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে কোনো ধরনের বনিতা কিংবা হচ্ছে চাতুরতা, মানে চাতুরতার আমি হচ্ছে আশ্রয় নেই। ফলশ্রুতিতে যেটা হয়েছে যে বড় দুটি দলের ক্ষেত্রে, বিশেষ করে তাদের যেহেতু অনেক বেশি স্ট্রিট পাওয়ার, গভর্নমেন্টের নানা ফরম্যাটে তাদের বেশি মানে স্টেক আছে, ফলশ্রুতিতে তারা যেটা করছে পুরো জুলাই সনদটাকে একটা রাজনৈতিক টুলস বা রাজনৈতিক নেগোসিয়েশনের একটা মাধ্যম হিসাবে নিয়েছে। সেই জায়গা থেকে আপনি দেখবেন যে যখন জামাত যখন ঐক্যমত্য কমিশন শুরু হলো, তখন সে সংবাদ সম্মেলন করে সরকারকে চাপ দিতে পারলো না যে আপনি ঐক্যমত্য কমিশনে যদি আমার এই পিআর হচ্ছে দাবিও ইনক্লুড না করেন, তাহলে আমি ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করব না। তিনি সেই দাবিটা আগে দিতে পারতেন না, অপশন ছিল, তিনি সেটা দেন নাই। তিনি ঐক্যমত্য প্রক্রিয়া পুরোটা অংশগ্রহণ করেছেন। এবং একই সাথে আমরাও এটা দাবি করেছিলাম, দেখেন আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল, আমরাও ঐক্যমত্য কমিশনকে বলছিলাম যে শুধু জামাত না, অধিকাংশ দলই, প্রায় 25 থেকে 26টা দলই প্রায় পিআরের প্রশ্নটা, মানে আপনি ঐক্যমত হবেন কি হবেন না, পিআরের প্রশ্নটা অন্তত ঐক্যমত্য কমিশনে আলোচনায় থাকা উচিত ছিল, কিন্তু সে আলোচনাটা ছিল না। তাহলে না থাকলে যাদের এইটা প্রাইম দাবি, তাদের তো উচিত ছিল যখনই ঐক্যমত্য কমিশনটা শুরু হচ্ছে তখনই কিন্তু এটার অবস্থান নিয়ে, এখন তারা যেভাবে রাজপথে পরে যোগ করা হয়েছে, প্রথমে তো ছিল না তাদের, না দাবি ছিল, তারা কিন্তু ঐক্যমত্য কমিশনে যখন মতামতটা দিয়েছে, প্রথম তো ঐক্যমত্য কমিশন 166টা হচ্ছে আপনার টিক চিহ্ন বা না চিহ্ন বা এটার মতামত দিয়ে হচ্ছে বিভিন্ন দলকে পাঠিয়েছে। তখন হচ্ছে জামাত ইসলামী আন্দোলন সহ অধিকাংশ দলে কিন্তু এই পিআরের বিষয় কিন্তু মতামত দিয়েছে। এটা এবং কি সিপিবিরও কিন্তু দাবি কিন্তু যে পিআর, মানে এটা বাংলাদেশের হিস্ট্রিতে একটা খুব যে দুইটি খুব রেডিক্যাল পজিশনের দলের একই এই পিআর ইস্যুতে কিন্তু এক, সিপিবিও কিন্তু পিআর চায়, কিন্তু ফলশ্রুতিতে এটা চাইছে। কিন্তু ঐক্যমত্য কমিশন কেন তার এই আলোচনাটাই রাখে নাই, সেটা কিন্তু ঐক্যমত্য কমিশন ব্যাখ্যাও করে না এবং করে না। তাহলে উচিত ছিল কি এটা আগেই হচ্ছে দাবিটা করা। আপনি ঐক্যমত্য কমিশনের যখন একেবারে শেষ মুহূর্তে আসলেন, এবং জামাতের দাবি ছিল যে জুলাই সনদের আইনি ভিত্তির ক্ষেত্রে তারা গণভোটটা চাচ্ছে, অন্যান্য দলগুলো অন্য মতামত চাচ্ছে, তখন আপনি রাজপথে একটা বড় ধরনের প্রোগ্রাম দিলেন। তো একই সাথে আপনার আলোচনা টেবিলে চলমান আছে, কিন্তু আপনি রাজপথে প্রোগ্রাম দিচ্ছেন, তাহলে আপনি একই সাথে দুটো জায়গায় ওয়ার্ক করতেছেন, রাজপথ এবং আলোচনার টেবিল। তার আলোচনার যখন সুযোগ থাকে তখন তো আপনি একই সাথে রাজপথে প্রেশার ক্রিয়েট। এখন যদি বিএনপি যদি সেম ধরেন পল্টনে প্রোগ্রাম দিত আর বা জামাত বাইতুল মোকাররমে দিত, তাহলে তো দেখা যাচ্ছে যে ধরেন আবার একটা সেম ফাটাফাটির পরে যে আমরাও ধরেন শাহবাগে দিলাম, তাহলে তো একটা ত্রিমুখী ধরেন একটা হচ্ছে জটিলতা তৈরি হতো। তো এই জায়গাটা হচ্ছে তাহলে সে কি করছে, এই যে একটা চাপ প্রয়োগ করে যেটি হচ্ছে যে ফুল
এখানে জুলাই সনদ ক্ষেত্রে একটা পয়েন্ট আসছে যে আইনি ভিত্তি হবে কি হবে না এটা প্রক্রিয়া, এটা ছিল দাবি। কিন্তু তারা এটা তাদের যে রাজনৈতিক লক্ষ্য যে আপনার মানে ফুল পিয়ার চাওয়া, সেইটাকে প্রাইম করে তিনি যখন আন্দোলনে যান তখন কিন্তু সনদের আইনি ভিত্তি কিনা এটা কিন্তু আর তখন হচ্ছে রাজনৈতিক আলাপে থাকে না, কিংবা হচ্ছে এটা তখন হচ্ছে কিছু শ্যাডো হয়ে যায়, ডিফোকাস হয়ে যায়। আপনি দেখবেন প্রথম নিউজ ছিল না যে যুগপৎ আন্দোলনে যাচ্ছেন পিয়ারের দাবিতে 4 দল। তো পিয়ারের কিন্তু সবাই পিয়ার চায় না, ইভেন জামাতের সাথে যে যুগপৎ আরও যে 6টা দল আছে তারও কিন্তু অনেকে কিন্তু পিয়ার চায় না। যেমন খেলাফত মজলিস উচ্চকক্ষে পিয়ার চাইছে, খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস তারও শুধু উচ্চকক্ষে পিয়ার চাইছে, নিম্নকক্ষে পিয়ার চায় না। কিন্তু যেহেতু জামাত বড় দল, তার এস্টাবলিশমেন্ট আছে, মিডিয়া এস্টাবলিশমেন্ট আছে, পুরো আন্দোলনটা যুগপৎ আন্দোলনটা জামাতের সাথে এমনভাবে মিডিয়ায় পড়তে হচ্ছে যে পিয়ারের জন্য 7টা দল আন্দোলন করছে, কিন্তু 7টা দল পিয়ারের জন্য আন্দোলন করতেছে না। ওখানে 3টা দাবিতে কমন এক, যে গণহত্যার বিচার, একই সাথে জাতীয় পার্টি সহ 14 দলের সাংগঠনিক কর্ম স্থগিত করা, এবং হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি। এই 3টা কমন, এই 3টা দাবি আমাদেরও কমন। কিন্তু সেখানে সে যখন পিয়ারটাকে ইনক্লুড করে ফেলে তখন যেটা হয় যে এটা আসলে বাকি যে দাবিগুলো সে দাবিগুলো ডিফোকাস করে, ফলে এই জায়গাটাই মূলত হচ্ছে। এবং আপনি যদি আরেকটু বলেন, আপনি দেখবেন যে একেবারে 16, 17, 18 3 দিনের আপনি জামাতের সেক্রেটারি জেনারেল তার যদি বক্তব্য দেখেন, তিনি বক্তব্যে বলছেন যে আগের দিন বললেন যে আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করবেন না, এই অনুষ্ঠানে মনে হয় ঢোকার পূর্বে বলছেন আইনি ভিত্তিতে, পরে স্বাক্ষর করলেন, এরপরে এখন আবার বলতেছেন যে স্বাক্ষর আমরা উড্ডে করব। এটা কি হচ্ছে মানে বিষয়টা হচ্ছে যে সামাজিক বন্ধনে প্রথমটাকে বিবাহ বলে, পরেরটা কিন্তু তালাক বলে, এখন এটা স্বাক্ষর বলে। এখন এটা কি নতুন শব্দ তাহলে আবিষ্কার করতে হবে যে স্বাক্ষর উড্ড অথবা মানে এরকম বিষয়। তাহলে এইরকম যে ধরেন মানে কন্টিনিউয়াসলি অবস্থান পরিবর্তনটা কি মূলত এখানের জাস্ট সেই জায়গা থেকে প্রতারণা বলতেছেন আপনারা। এই ডাক্তার জাহিদুর রহমান, এই জামাতের এই যে পিয়ার নিয়ে জামাতের রাজনীতিটা আসলে কি একটু বোঝার চেষ্টা করি আপনার কাছে। তারা রাজনীতি করতে চেয়েছেন এবং জামাত এখন মানে রাজনীতিতে একটা কথা বলা হয় মানে ওভার প্লে করা কিন্তু ঝুঁকিপূর্ণ। রাজনীতি করবেন, যেমন আমি ফ্র্যাঙ্কলি বলি, আশা করি আদিক মাইন্ড করবেন না, সংস্কার নিয়ে যে না গেলেন শেষ পর্যন্ত এটা একটু ওভার প্লে হয়ে গেছে। বলুন আমরা যাবো না, চাপ দিতে থাকি, গেলাম সাইন করলাম না, গেলে তারপর আমার মনে হয় এটা ঠিক হতো। জামাত কি করেছে আমি বলি, আদি ব্রাইটলি বলছেন জামাতের ইনফ্যাক্ট পিয়ারের আলাপ লোয়ার হাউসে দীর্ঘদিন থেকে আছে, এটা ভুল না। কিন্তু এই যে এত কিছু হলো, ঐকমত্য কমিশন যখন আলোচনা চালাতে থাকলেন তখন না, এটা একদম স্পষ্ট একটা টাইম আছে, এটা জুনের মাঝামাঝি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমে একটা মহাসমাবেশ করলো, সেখান থেকে তারা আহ্বান জানালেন এবং জামাতে ইসলামী তার কিছুদিন পরই করলো। এরপর তারা নামলেন। ঘটনা যেটা হয়েছে আপনি নিজেও খেয়াল করবেন, আপনি অনেক শো করেন, আপনার সাথে আমরাও শো করেছি, গত কয়েক মাসে জামাত ইস্যু হয়ে গেছে, পিয়ার ইস্যু হয়ে গেছে। এবং নাহিদ ইসলাম যে কথা বলছেন হুইচ ইজ ভেরি রাইট, পুরো আলোচনা থেকে দেখেন জুলাই সনদ হাওয়া হয়ে গেল। জুলাই সনদে কি কি বাকি আছে, কথার কথা বিএনপি যেটা চায় নাই সেই চাপ তো বিএনপি না নিলেও আমরা তো চাপ আরও দিয়ে যেতে পারতাম, না তুমি আপার হাউসে পিয়ার মেনে নিতে হবে। কিন্তু কি হলো, এখন যাবতীয় আলোচনা শুরু হলো। আমি জামাতের একাধিক নেতার সাথে একাধিক টকশোতে বসে পিয়ারে তারা যা যা সুবিধা বলেন সেটার বিরুদ্ধে আলাপ করেছে, অথচ এই আলাপটা হওয়ার কোনো কথাই ছিল না। এখন জামাত কি করলো, তারা যখন এটা প্রথম বললেন সেটা নিয়ে টকশো হয়, আলোচনা হয়, নিউজ হয়, তারপর তারা প্রথম মহাসমাবেশ করলেন, তারপর আবার তারা করলেন কি বিভাগ, জেলা, উপজেলায় আবার প্রোগ্রাম। এবং যতদিন এগুলো করছেন ততদিন এন্টায়ার পলিটিক্যাল কমিউনিটিতে, ফেসবুকে, মেইন স্ট্রিম মিডিয়ায় আলোচনা জামাত। তো তারা মজা পেয়েছেন যে আমরা তো ইস্যু হয়ে গেছি। বিপদ যেটা হয়েছে সেটা হলো ওই যে ওভারপ্লে করলে যে ঝুঁকি হয়। আমি ফান করে এভাবে বলি, ছোটবেলায় আমরা কাঁদার ক্ষেত্রে এটা হতো, আমার হতো, আমি জানি না সবার হতো কিনা, মানে মাঝে মাঝে করে একটা দুঃখের জন্য কান্না শুরু করলাম, দুঃখ শেষ হয়ে গেছে কিন্তু কান্না বন্ধ করতে লজ্জা লাগছে। মানে আমার কাছে ওভার প্লে করা ঝুঁকেছে, জামাতের এখন ঠিক এই অবস্থা হয়েছে। ওনারা এখন বলে ফেলেছেন, এখন জনগণের সামনে প্রতিভাত হচ্ছে জামাত এটা নিয়ে এত কিছু করলো কিন্তু তারা ফেল করলো। নির্বাচনের আগে বাংলাদেশের মতো দেশে আপনি অনেক দিন থেকে পলিটিক্স দেখেন, মানে আমাদের একটা জয় নিয়ে যাওয়ার প্রবণতা আছে। তো জামাত করলো কি, যেহেতু তারা আলোচনায় থাকলো সেই লোভে লোভে তারা অনেক বেশি দূর চলে গেলেন, গিয়ে এখন আসলে এই ঝুঁকির মধ্যে পড়ে গেছেন তারা। এই কারণে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই জন্য তারা আবার নতুন একটা, এটা বাদ দিয়ে একটা বিষয় নিতে চান, সেটা হচ্ছে গণভোটটা যদি নভেম্বরে করা যায়। এই জন্য দেখবেন একটা নতুন আবেদন তারা এনেছেন। এবং নভেম্বরে হওয়া আর ভোটের দিন হওয়ার মধ্যে আসলে
লজিস্টিক্যাল ডিফারেন্স ছাড়া আর কোনো ডিফারেন্স নাই। কিন্তু এখানেও আসলে পলিটিক্যাল হিসাব। আমি নিশ্চিত যে বিএনপি তার পলিটিক্যাল গেইনিংয়ের জন্য জামাতকে জিততে দিতে চাইবে না, সেই জন্য বিএনপিটা কোনোভাবেই নভেম্বরেও মানবে না। সো আমরা আসলে এই ঘটনাগুলো দেখতে পাই, মানে এখন আসলে পলিটিক্যাল আসলে রাজনৈতিক কৌশল, একদম একদম রাজনৈতিক লাফালাফের প্রশ্ন। লাফালাফের যেমন আমি প্রশ্ন। ব্যক্তিগতভাবে মনে করি জামাত নিজেও জানতো লোয়ার হাউসে পিআর হবে না, কিন্তু তারা চেয়েছিল এটা নিয়ে মুভ করি, তাতে আমরা একটা আলোচনায় থাকি। তারা তো এলাকায় তাদের মজার ব্যাপার দেখেন, আমাদের এক্সিস্টিং যে সিস্টেম আছে ফার্স্ট পাস দ্য পোস্ট, এটায় প্রার্থী দেয়া এবং ক্যাম্পেইনের সবচেয়ে এগিয়ে আছে জামাত। তারা তো, আমি একদিন জামাতের একজন নেতাকে জিজ্ঞেস করছি যে আপনি তো ক্যাম্পেইন করেন, আপনি কি পিআর বোঝান লোকজনকে? আপনি খোঁজ নেন, কেউ পিআর বোঝায় না। সবাই বলে আমি তোমার ক্যান্ডিডেট, পিআরে তো আমি তোমার ক্যান্ডিডেট বলা যায় না, আমি তোমার ক্যান্ডিডেট, আমাকে ভোট দিও দাঁড়িপাল্লায়। ও ভাবছে এদিকে একটু ব্যস্ত রাখি, এর থেকে আমি আলোচিত হলাম, প্লাস আমার আলোচনা চালিয়ে যাই। কিন্তু এই যে বললাম ওভারপ্লে করে ফেলেছেন, এই হচ্ছে সংকট আর কি। আদিব, আপনাদের এখন নির্বাচনী কৌশল কি হবে? প্রতীকের বিষয়টা তো এখনো সুরাহা করতে পারলেন না। এখানে সুরাহা করতে পারলাম না বলতে এই পারা না পারাটা এটা আমাদের সাথে না, বরঞ্চ আমরা মনে করি রাষ্ট্রের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যারা জনগণ এবং রাষ্ট্র সবার কাছে জবাবদিহিতা করবেন, তার স্বচ্ছতা থাকবে, নিরপেক্ষতা, সক্ষমতা, এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আসলে তারা নিজেরাই সব কিছু মিলে একটা জটিলতা তৈরি করছেন। এবং কেন জানো এনসিপিকে এমন একটা ভাবে হচ্ছে ব্যস্ত রাখার প্রক্রিয়ার মধ্যে, যে তোমার তো প্রতীকী নেই, তুমি কিভাবে নির্বাচন করবে, এই যে কনফিডেন্স তাকে হচ্ছে ইয়ে করাটা, মানে লো করার চেষ্টা করা। আপনার প্রতীকের ক্ষেত্রে সে আমাকে হচ্ছে একটা প্রেশার করার চেষ্টা করতেছে, সনদের ক্ষেত্রে সে দাবি মানতেছে না, এবং একই সাথে সে আবার বলতেছে যে হ্যাঁ তুমি নির্বাচনে আসো। ফলে এই যে ধরেন হচ্ছে একটা এক ধরনের বাধ্য করা, আমরা যেটা দেখেছি যে নির্বাচন কমিশন শুধু এখন না, তখন যখন কমিটি গঠিত হয়েছিল তখনই আমরা একটা খুব বড় সমালোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে নির্বাচন সংস্কার কমিশন সরকার তো করেছিল এবং প্রথম দিকে করেছিল, আমাদের জায়েদ ভাইও সেই কমিশনের সদস্য ছিলেন। সেখানে কিন্তু বেশ অনেকগুলা প্রস্তাবনা ছিল, নির্বাচন কমিশন কি প্রক্রিয়া গঠিত হবে, কিভাবে এটার হচ্ছে প্রস্তাবনা। তাহলে আমরা দেখলাম নির্বাচন সংস্কার কমিশন করলো, তারা প্রস্তাব দেওয়ার পূর্বেই হচ্ছে নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, এবং সেটি পূর্বের যে আইন আছে, পূর্বের সেই 2022 সালের যে আপনার যে আইন আছে সেই আইন অনুযায়ী গঠিত হলো। তাহলে আপনি একই সাথে সংস্কার কমিশন করলেন, তার প্রস্তাবনা নেওয়ার পূর্বে আপনি যে পূর্বের আইনে করে ফেলেন, তাহলে একই সাথে তো দুইটা জিনিস কন্টিনিউ। আমরা তখনই, আমাদের অবশ্য নাগরিক পার্টি ছিল না, তখন ছিলাম আমরা নাগরিক কমিটি, তখনই আমরা হচ্ছে সংবাদ সম্মেলন করে প্রেস রিলিজ দিয়ে এটার প্রতিবাদ জানিয়েছিলাম, বলেছিলাম যে এই যে ইলেকশন কমিশন 2022 সালের ফ্যাসিবাদের আইনের অনুযায়ী করা হয়েছে, সেটি আসলে কোনোভাবেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাথে এটা যায় না। এটা তো হয়েছে। দেন হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়ার ক্ষেত্রে, সেই প্রস্তাবনার অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবার ভেটো দিয়েছেন। কারণ একটা সংস্কার কমিশন প্রস্তাব যখন দেয় না, এটা মানার ক্ষেত্রে এখানে যেহেতু আইনের একটা বিষয় আছে, অনেকগুলো প্রতিষ্ঠানের ভিতরে সমন্বয় করতে হয়, নির্বাচন কমিশন বলেন, আইন মন্ত্রণালয় বলেন, এবং সরকারের এবং রাজনৈতিক একটা কমিটমেন্ট বোঝাপড়ার মধ্যে হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু খুব ইন্টারেস্টিংলি দেখেছি যে নির্বাচন সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবের সাথে, যেই প্রস্তাবের সাথে বিএনপি স্পেসিফিক জায়গায় বিরোধিতা করেছিল, এখনও অনেক দিন পূর্বের ছিল, আমার খুব স্পেসিফিক মনে নাই, অনেকগুলো দাবিতে বিরোধিতা করছিল, ঠিক নির্বাচন কমিশনে সেই জায়গাগুলোতে হচ্ছে বিরোধিতা করেছিল। ফলে আমরা তখন এই জায়গাগুলো করেছিলাম যে আমরা চেয়েছিলাম যে অভ্যুত্থান পরে নির্বাচন কমিশন তার এই শক্ত জায়গাটা থাকবে। কিন্তু সর্বশেষ আমাদেরকে যেটা আশ্চর্য করেছে যে 46,000-এর উপরে পৃষ্ঠা আমাকে ডকুমেন্ট জমা দিতে হয়েছে, এবং 2024-এর আগের যে নির্বাচন কমিশনের জন্য এখন যারা সবচেয়ে ভাইব্রেন্ট রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের সময় আন্দোলন করেছিল, আপনার জামাতের তো নিবন্ধন স্থগিত ছিল, বিএনপিরও হচ্ছে এক ধরনের দোটানায় ফেলে দিছিল যে 18 সালে ইলেকশনে তো বিএনপি যেতে বাধ্য হয়েছে, কারণ আইনই আছে যে পরপর দুইবার আপনি ইলেকশন না গেলে আপনার নিবন্ধন থাকবে না। তাহলে জিনিসটা হইতে গিয়ে 24-এ আইসে বিএনপি সহ কারো নিবন্ধন থাকতো না, গণতন্ত্র মঞ্চের দলগুলো, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, কারোর নিবন্ধন এই নির্বাচন কমিশন দেয় নাই। সে দিচ্ছে কি বাংলাদেশ সুপ্রিম পার্টিরে, সে দিচ্ছে বিএনএমকে। এইবার যেটা ইন্টারেস্টিং করছে যে আমাদেরকে হচ্ছে ধরেন প্রথমে দেওয়ার পর বললো আপনার এই জায়গায় বাকি আছে, আমার উপজেলার অনেক নেতাবৃন্দকে ফোন দিছে, ঠিক আছে এটা নির্বাচন কমিশন তদন্ত করতে পারে। আমি একটু শেষ করি, তাহলে আপনি এটা বলবেন। কিন্তু আমরা ইন্টারেস্টিং দেখলাম যে আমার সাথে একই সাথে আবার আরেকটা দলকে সে হচ্ছে মনোনীত করলো কি জাতীয় লীগ নামে। তাহলে এই জাতীয় লীগ
একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি এজেন্ডা সম্পর্কে জনগণের তো জানতে হবে। আপনি আমি আমার রাজনৈতিক পেরিফেরি লোক হয়ে আমি সেই দল জানি না এবং সে নিবন্ধনের জন্য সিলেক্ট হয়ে গেছে। তা নির্বাচন কমিশন কিসের ভিত্তিতে তাকে সিলেক্ট করলো, কার নির্দেশে করলো, কোন এজেন্ডায় করছে, এটা কিন্তু স্পষ্ট না। তাহলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সে কিসের ভিত্তিতে সিলেক্ট করছে সে সেটি বলবে না, স্পষ্ট করবে না। সেক্ষেত্রে আমাদের যেটা মনে হচ্ছে, আমরা বারবার বলছি, বাংলাদেশে যখনই ক্ষমতা কাঠামো পরিবর্তনের একটা অপশন আসে, সেখানে 4টা স্টেক হোল্ডার, 4টা নেক্সাস লুটেরার গ্রুপ এক হয়ে মূলত এই ক্ষমতা কাঠামোতে তার স্টেক নেওয়ার চেষ্টা করে। সেখানে একটা বড় অংশ হচ্ছে সরকারের যে বিভিন্ন রাষ্ট্রীয় যে সংস্থার ভিতরে একটা নেক্সাস থাকে এবং এর সাথে যোগ হয় কিন্তু সরকারের আপনার হচ্ছে যে বাহিরের একটা গ্রুপ। ফলশ্রুতিতে এইবার ইলেকশনকে টার্গেট করে এই চক্র যদি সেই সক্রিয় থাকে তাহলে নেক্সট ইলেকশনও তো এই চক্রের অনেকটা নীল নকশাও হতে পারে। ফলে সেই জায়গার থেকে মূলত আমাদের এখানে শাপলা প্রতীক দেওয়া না দেওয়া এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সক্ষমতার একটা পরীক্ষা, টেস্ট কেস। যদি সেটা না দেয় তাহলে আমরা বুঝবো যে সে কিন্তু ব্যাখ্যা দিচ্ছে না। আমরা বারবার বলছি যে আপনি কেন দিচ্ছেন না, আইনি ব্যাখ্যা দেন, কিংবা হচ্ছে আপনি কেন দিচ্ছে না। এবং ইন্টারেস্টিং হচ্ছে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সে কিসের ভিত্তিতে তার মার্কা সিলেক্ট করতেছে, মানে কি কি প্রতীক দিচ্ছে, সেই জায়গাটি সে ব্যাখ্যা করতেছে না, বলতেছে না আমি এটা ব্যাখ্যা করব না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে সাংবিধানের আইন মতে যে কোনো প্রত্যেক নাগরিকের এবং রাজনৈতিক দলের তার পছন্দ মতন রাজনৈতিকভাবে তার দল করা, সংগঠন করার স্বাধীনতা আছে। এখন নির্বাচন কমিশনে যে প্রতীকের একটা তালিকা করছে, সেই তালিকা তিনি কোন বিধি অনুযায়ী করছেন, মানে একটা তো স্ট্যান্ডার্ড থাকে যে আমি এই প্রতীকটা নিলাম। ধরেন আপনি হচ্ছে সেখানে শাপলাকে একটা রাজনৈতিক দলের প্রতীক হিসাবে রাখতে চাচ্ছেন না, কিন্তু আবার আপনি একই সাথে কিন্তু জাতীয় ফল ওখানে প্রতীক হিসাবে আছে। সেখানে এই যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, না এখানে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যার নির্দিষ্ট কোনো বিধিমালা নাই, তিনি মুখে যেটা বলবেন সেটা আইন হয়ে যাবে, কিংবা কোনো অদৃশ্য শক্তির বলে আইন হবে। ফলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তো এভাবে জবাবদিহিতার বাইরে চলতে পারে না। ধরেন আপনার কথা যে যুক্তিগুলো দিলেন সেগুলো ভ্যালিড, আপনি তাদেরকে বলতে পারেন, কিন্তু সাপ্লাই আপনার হতে হবে, এইটার পক্ষে কি যুক্তি? আমি আমার পছন্দ জিনিস তো আমি চুজ করতে পারি। প্রথমত যদি আপনি বলেন যেটি আমার রাজনৈতিক স্বাধীনতা, আমি আমার মার্কা চুজ করব, এটা হচ্ছে একটা জায়গায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে শাপলা, এখানে আমাদের তো মার্কাটা তো আমরা এমনি চুজ করি না। আপনি দেখেন বর্তমানে সবচেয়ে যে বড়, মানে বর্তমান বলতে কি যে একটি দল তো এখান থেকে উৎখাত, আওয়ামী লীগ বিএনপিতে কিন্তু তাদের নিজেদের মার্কা না, ধানের শীষ তো ন্যাপের ছিল, এবং শুধু ন্যাপ না, ন্যাপের পুরো দল সেক্রেটারি সহ জিয়াউর রহমান অ্যাকোমোডেট করে সেই জনপ্রিয় মার্কারে নিয়ে হচ্ছে সে হচ্ছে বিএনপির মার্কা রূপান্তর করছে। নৌকাও ঠিক সেই যুক্তফ্রন্টের থেকে শুরু করে নিয়ে আওয়ামী লীগের হচ্ছে জনপ্রিয় করছে। ফলে এই যে মার্কা যে নেওয়া কিংবা চুজ করার ক্ষেত্রে কিন্তু একটা পলিটিক্যাল কিন্তু একটা ইতিহাস আছে। আর শাপলা আমরা কেন চুজ করছি, কারণ শাপলার ক্ষেত্রে অনেক বেশি, সেটা হচ্ছে প্রথমত এটা অনেক বেশি পরিচিত। শাপলা আমাদের এখানে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের যে নদীমাতৃক দেশ, সব কিছুর মিলে এইটা একটা এখানকার জনগোষ্ঠীর সাথে, এবং আপনি শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই এটার সাথে রিলেট করতে পারে, কমিউনিকেট করতে পারে, সেই জায়গাটা। অনেক ধন্যবাদ। আমরা শেষ করব ডক্টর জাহিদুর রহমান আপনার আলোচনা দিয়ে। এই যে এনসিপি যে এখনকার যে অবস্থান, এমনি তো ধরুন সনদ নিয়ে যা হলো আলোচনা হলোই, কিন্তু এখনকার এই যে নির্বাচনের প্রতীক না পাওয়া বা শাপলা দেয়া না দেয়া যে বিতর্ক, এটা তো সমাধান আসতে হবে, কিন্তু এটাও তো সমাধান আসলো না। মানে নির্বাচনের কমিশনের অবস্থান এবং এনসিপির অবস্থান, এটাকে কিভাবে দেখেন? মানে এনসিপির অবস্থানের কথা বলি, শাপলা নিয়ে তাদের শাপলা চাওয়ার যুক্তি আমি একটা যোগও করতে চাই। সেটা হলো, এটা ফ্যাক্ট, ওনারা খুবই লজিকলি বলছেন যে জাতীয় প্রতীকের পার্ট তো ঠিক ধানের পুরা থোকা না, একটা শীষ তো ওখানে আছে, কিন্তু জাতীয় প্রতীক যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন ওইটা ধানের শীষ, সাথে গম, সাথে পাট পাতা, এত কারো মনে থাকে না, মানুষের মাথায় কিন্তু শাপলা। ফলে আপনি এই শাপলা এত, ধরুন কয়েন, আপনি যখনই কয়েন দেখেন আপনি আসলে উল্টে পিছিয়ে শাপলা দেখেন, সো এটা খুবই পরিচিত জিনিস, এটা প্রতীক হিসাবে ভালো। কিন্তু একই সাথে জাতীয় প্রতীকের যে অন্য যুক্তিগুলো ওনারা দেন সেইটার চাইতে আসলে আপনি জিজ্ঞেস করেন না, পরীক্ষা নেওয়া শুরু করেন, আপনি দেখবেন জনগণ অন্য কিছু বলতে পারুক না, শাপলা আছে এটা বলতে পারে। আরেকটা জিনিস পলিটিক্যাল, আমি প্রায় বলি পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল কাজ করবে। ধরুন ওনারা শাপলা এনশিওর করে যেতে পারেন, এরপর ওনারা একটা বিজয়ীর হাসি দেবেন, এগুলো পজিটিভ, পলিটিক্স এভাবেই হয়। এই হাসিটাই, বিজয়টা নিয়ে তারা আসলে জনগণের সামনে, দেখো আমরা কিন্তু নির্বাচন কমিশনকে দেখিয়ে দিয়েছি। এবং টু সাম এক্সটেন্ট ওনাদের বিরুদ্ধে একটা যুক্তি ছিল, আমি এই যুক্তিটা অ্যাগ্রি করি,
সেটা হচ্ছে যে তখন আমি ওই পার্টিটা করতাম এবং তখন যখন আমরা সাবমিট করেছি ওখানে শাপলা নিয়ে আমরা আলোচনা করেছি নাগরিক ঐক্য যদি স্যার নাগরিক ঐক্য দাবি না ছাড়তো তাহলে কিন্তু শাপলা তাদেরকে দেয়া নিয়ে আমিও আমি প্রতিবাদ করতাম। এখন আমি একজন ওই পার্টিতে নেই, আমি বাইরে থেকে কিন্তু এই কথা বলতাম যে ওই দলকে তাহলে দিতে হবে, ওই দলকে কেন দেওয়া হলো না। এখন যেহেতু তাদের দিক থেকে মাহমুদুর রহমান মান্না এইটা দিয়েছেন, আমি এখন আর কোনো সমস্যা দেখি না। কিন্তু ওই যে বললাম কারণ কিন্তু এটা যে এখানে আসলে ওনারা একটা বিজয় নিয়ে যেতে চায়। আর মানে নির্বাচন কমিশনের ক্ষেত্রে যেটা হয়েছে তারা ভোট করবেন না, কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সে একটা জাতীয় নির্বাচন করতে যাচ্ছে, সেও দেখাতে চায় যে আমার একটা অথরিটি আছে শক্ত। এখন যদি তারা শেষ পর্যন্ত এত কিছুর পর শাপলা দিয়ে দিতে হয় তখন কিন্তু এই প্রশ্ন, ধরুন এনসিপি খুশি হলো, এনসিপি বিজয় নিল, তখন ধরুন অন্য যারা আছে, যারা অন্যান্য দল, যে এই নির্বাচন কমিশন এরকম একটা দাবির মুখে যদি ভেঙে পড়ে তাহলে তারা নির্বাচন কিভাবে করবে। সো পরিস্থিতি এখন ওই জায়গায় চলে। না, তাহলে এখানে মানে তারা দিল না, ওরা বললে এটা ছাড়া হবে না, তাহলে সমাধান কি হবে? এখানে কি আইন আদালত কোনো এরা সমাধান করতে পারে, মানে কোনো পক্ষকে আইনের কাছে যেতে পারে? এখানে একটা ব্যাপার আছে, নির্বাচন কমিশনকে অনেকগুলো ক্ষেত্রে আসলে এক ধরনের আইনির মানে পাওয়ারের মতোই দেয়া আছে, কারণ সবকিছু যদি কোর্টে যেতে হয় সেটা প্রবলেম তৈরি করে। আমার মনে হয় যে এই ব্যাপারে তারা হয়তো যেতে পারবেন, কিন্তু কোর্ট সম্ভবত নির্বাচন কমিশনের কাছেই দিয়ে দেয়। মানে এখতিয়ারটা নির্বাচন কমিশন। তবে ওই যে আমি একটা জায়গায় খুবই একমত, সেটা হচ্ছে নির্বাচন কমিশন একদম একটা জেনুইন ব্যাখ্যা যদি নাও দিতে চায় সেটা একটু জানানো দরকার আছে, কারণ কোনো একটা ব্যাখ্যা দিচ্ছে না, ওটা জরুরি। জি, অনেক ধন্যবাদ। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এনসিপি কে এই মার্কাটা দিয়ে দেওয়াই সমস্যার সমাধানের পথ, এবং আমার মনে হয় এটা ভালোই হবে। আচ্ছা, আমরা আজ এখানে রাখি। ডাক্তার জায়েদুর রহমান, অনেক ধন্যবাদ। আরিফুল ইসলাম আদিব, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরও অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।